সকালের পরিবেশ তখনও স্বাভাবিক। ক্যাম্পে দায়িত্বে থাকা জওয়ানদের কাছে এটি ছিল আর 5টা দিনের মতো স্বাভাবিক একটি দিন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যায় সবকিছু। বিভিন্ন তদন্ত প্রতিবেদন, সংবাদসূত্র এবং পরবর্তী বর্ণনা অনুযায়ী ক্যাম্প ইনচার্জ হিসাবে রহিদ মিয়া অধিকাংশ জওয়ানকে জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য পাঠান। অভিযোগ রয়েছে তাদের অনেকের কাছে তখন অস্ত্র ছিল না। ক্যাম্পে থেকে যান মাত্র 3 জন সদস্য। ঠিক সেই সময়ে রহিদ মিয়া এবং তার সঙ্গে থাকা সশস্ত্র জঙ্গিরা আচমকা গুলি চালায়। কয়েক মুহূর্তের মধ্যেই ক্যাম্পের ভেতরে থাকা 3 জন টিএসআর জওয়ান নিহত হন। গুলির শব্দ শুনে বাইরে থেকে যারা জওয়ান কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন তারা ছুটে ফিরতে থাকেন ক্যাম্পের দিকে, কিন্তু তাদের উপরও হামলা হয়। কয়েকজন আহত হন। পর্যাপ্ত অস্ত্র না থাকায় তারা কার্যকর প্রতিরোধ গড়তে সক্ষম হননি। এই পুরো ঘটনাটি ছিল অত্যন্ত দ্রুত এবং পরিকল্পিত। হামলার পর ক্যাম্প থেকে লুট করা হয় একাধিক আগ্নেয়াস্ত্র, একটি লাইট মেশিন গান, এলএমজি এবং ওয়্যারলেস সেট। তদন্তে উঠে আসে যে নিরাপত্তা বাহিনীর এই অস্ত্রগুলি পরবর্তীকালে জঙ্গিদের হাতে পৌঁছে যায়। ত্রিপুরার নিরাপত্তার ইতিহাসে এই ঘটনা ছিল এক বড় ধাক্কা, কারণ শত্রুর আক্রমণের চেয়েও ভয়ঙ্কর ছিল ভেতরের একজন সদস্যের বিরুদ্ধে ওঠা বিশ্বাসঘাতকতার অভিযোগ। এবার আসছি সীমান্ত পেরিয়ে কিভাবে পলায়ন করলো। হামলার পর রহিদ মিয়া এবং তার সহযোগীরা দ্রুত জঙ্গলের পথ ধরে সীমান্তের দিকে এগিয়ে যায়। তৎকালীন পরিস্থিতিতে ভারত বাংলার সীমান্তের বহু অংশ ছিল দুর্গম এবং ঘন জঙ্গলে আচ্ছাদিত। এই ভৌগোলিক বাস্তবতা জঙ্গি এবং সংগঠনগুলির জন্য বড় সুবিধা ছিল। বিভিন্ন সূত্র অনুযায়ী রহিদ মিয়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশের একটি জঙ্গি ঘাঁটিতে পৌঁছায়। সেখানে তাকে আশ্রয় দেওয়া হয় বলে তদন্তের সংশ্লিষ্ট বিবরণে উল্লেখ করা হয়েছে। ত্রিপুরা পুলিশের কাছে এটি শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, অথবা টিএসআর এর কাছে একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি আঘাত। একজন প্রশিক্ষিত টিএসআর এর সদস্য বাহিনীর আভ্যন্তরীণ কাঠামো, অস্ত্রাগার, যোগাযোগ ব্যবস্থা এবং অপারেশনের ধরন সম্পর্কে জানতেন। ফলে তার জঙ্গিদের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ নিরাপত্তা বাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষ হতবাক হয়ে যায়। সংবাদ মাধ্যমে এই ঘটনা তৎকালীন সময়ের অন্যতম বড় নিরাপত্তা সংকট হিসাবে তুলে ধরা হয়। বিশেষ করে ত্রিপুরার টিএসআররা যারা মানুষের নিরাপত্তা রক্ষায় নিজেদের উৎসর্গ করে দিয়েছিল, তাদের মধ্যে থেকে একজন এত বড় বিশ্বাসঘাতক বেরোবে সেটা কল্পনার বাইরে ছিল। এরপর শুরু হয় মানুষটিকে খোঁজার অভিযান। শেরমুন টিলার ঘটনার পর রহিদ মিয়াকে ধরার অভিযান সর্বোচ্চ অগ্রাধিকার পায়। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়, গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়, বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। এদিকে জঙ্গি সংগঠনগুলির উপর চাপ বাড়তে থাকে। একের পর এক অভিযান তাদের ঘাঁটি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। এই সময়ে কিছু স্মৃতিচারণে দাবি করা হয়েছে যে রহিদ মিয়াকে ধরতে গোপন যোগাযোগের পথও ব্যবহার করা হয়েছিল। এমনকি তাকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টাও করা হয়েছিল বলে পরবর্তী সময়ে কয়েকজন সাবেক কর্মকর্তার বক্তব্যে উঠে আসে। তবে এই ধরনের বর্ণনা অনেকটাই ব্যক্তিগত স্মৃতিচারণের উপর নির্ভরশীল, তাই ইতিহাসের দৃষ্টিতে এগুলিকে সেইভাবে মূল্যায়ন করা উচিত নয়। যা নিশ্চিতভাবে বলা যায়, শেরমুন টিলা ঘটনার পর রহিদ মিয়া দীর্ঘদিন ত্রিপুরা পুলিশের সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের একজন হয়ে ওঠে। আর এরপর শুরু হয় তার জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায়। পরবর্তী সময়ে এক সাবেক পুলিশ কর্মকর্তার স্মৃতিচারণ অনুযায়ী রহিদ মিয়া অন্তত 2বার মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়ে বেঁচে যায়। সেই ঘটনাগুলি আজও ত্রিপুরার জঙ্গি বিরোধী ইতিহাসের অন্যতম আলোচিত কাহিনী। এবার বলছি যে মৃত্যুর মুখ থেকে 2বার কি করে ফিরে আসলো। শেরমুন টিলা হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় রহিদ মিয়া বাংলাদেশের ভেতরে আত্মগোপন করেছিল।
ত্রিপুরা পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই সময়ে একটি বহুল আলোচিত বর্ণনা এসেছে এক সাবেক পুলিশ কর্মকর্তার স্মৃতিচারণা থেকে। তার দাবি অনুযায়ী এক পর্যায়ে সীমান্তবর্তী একটি নির্জন এলাকায় রোহিত মিয়ার সঙ্গে গোপন বৈঠকের ব্যবস্থা করা হয়। উদ্দেশ্য ছিল তাকে নিরাপদে আত্মসমর্পণের আশ্বাস দিয়ে সামনে আনা। কিন্তু এই কর্মকর্তা পরে দাবি করেন তার মনে অন্য পরিকল্পনাও ছিল। তার ভাষ্য অনুযায়ী বৈঠকের পর রোহিতকে লক্ষ্য করে গুলি চালানোর সুযোগ তৈরি হয়েছিল, তবে শেষ মুহূর্তে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। নিরাপত্তা রক্ষীর দ্বিধা এবং রোহিত এর সতর্কতার কারণে তিনি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এই ঘটনার স্বাধীন প্রমাণ প্রকাশ্যে নেই, ফলে ইতিহাসের দৃষ্টিতে এটিকে একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী ব্যক্তিগত বর্ণনা হিসাবে দেখা উচিত। কয়েক মাস পর আবার একটি ঘটনার পর রোহিত মিয়াকে নিয়ে একই কর্মকর্তার বক্তব্য সামনে আসে। আদালতের নির্দেশে তদন্তের স্বার্থে রোহিতকে একটি এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। সেই সময় রোহিত নাকি কর্মকর্তাকে বলেছিলেন, স্যার, আমি এখন আদালতের হেফাজতে, আমি আপনার দায়িত্বে আছি, আমার যদি কিছু হয় তাহলে তার দায় আপনার উপর বর্তাবে। কর্মকর্তার দাবি, এই কথার পর তিনি আর কোনো ঝুঁকি নেননি। সত্যমিথ্যা যাই হোক, এই ঘটনাগুলি ত্রিপুরার জঙ্গি বিরোধী ইতিহাসে দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুহূর্ত, সেটা হচ্ছে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের অভিযান। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিভিন্ন জঙ্গি সংগঠনের অনেক সদস্য আত্মসমর্পণ করতে শুরু করে। সীমান্তের ওপারে তাদের অবস্থান দুর্বল হতে থাকে। এই সময় রোহিত মিয়াও আত্মসমর্পণে আগ্রহী হয়ে ওঠে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে তিনি আশঙ্কা করেছিলেন নিরাপত্তা বাহিনীর হাতে পড়লে হয়তোবা তিনি আর বাঁচবেন না। পরবর্তী সময়ে উচ্চ পর্যায়ে সিদ্ধান্তে তাকে গোপনে ভারতে আনা হয়। পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় এবং আইনি প্রক্রিয়া শুরু হয়। তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল শেরমুনটিলা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র, ওয়্যারলেস ইত্যাদি উদ্ধার করা। পরবর্তী জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এবং তৎকালীন পুলিশ কর্মকর্তাদের একটি দল সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালায়। বিভিন্ন সূত্র অনুযায়ী সেই অভিযানে একাধিক ওয়্যারলেস সেট, বিপুল পরিমাণ গোলাবারুদ, নাইট ভিশন সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযান ত্রিপুরার জঙ্গি বিরোধী লড়াইয়ের একটি উল্লেখযোগ্য সাফল্য। রোহিত মিয়ার ঘটনা ত্রিপুরার নিরাপত্তার ইতিহাসে একটি ব্যতিক্রমী অধ্যায়। একদিকে রয়েছে শেরমুনটিলার ক্যাম্পে নিহত টিএসআর জওয়ানদের আত্মত্যাগ, অন্যদিকে রয়েছে এমন একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা বিশ্বাসঘাতকতার অভিযোগ, যিনি একসময় একই বাহিনীর সদস্য ছিলেন, অর্থাৎ ত্রিপুরার টিএসআর এর সদস্য ছিলেন। এই ঘটনার কিছু অংশ সরকারি তদন্ত, সংবাদ প্রতিবেদন এবং আদালতের সংশ্লিষ্ট নথিতে প্রতিফলিত হয়েছে। আবার কিছু অংশ এসেছে সাবেক পুলিশ কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণ থেকে। তাই গবেষণার ক্ষেত্রে দুই ধরনের সূত্রের মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ। ইতিহাসে কাজ হলো তথ্যকে যাচাই করা, বিভিন্ন সূত্রের তুলনা করা এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো। তাই এই ঘটনাকে নিয়ে ভবিষ্যতে নতুন গবেষণা হলে আরও তথ্য সামনে আসবে। শেরমুনটিলা হত্যাকাণ্ড শুধু একটি জঙ্গি হামলা ছিল না, এটি ছিল এমন একটি ঘটনা যা নিরাপত্তা বাহিনীর ভেতরে আস্থা, সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যবস্থার গুরুত্বকে নতুনভাবে সামনে নিয়ে আসে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, রাষ্ট্রের নিরাপত্তা শুধু অস্ত্রের উপর নির্ভর করে না, সমানভাবে নির্ভর করে সততা, দায়িত্ববোধ এবং সহকর্মীদের পারস্পরিক বিশ্বাসের উপর। ত্রিপুরার জঙ্গিবাদ আজ অনেকটাই অতীত, কিন্তু সেই অন্ধকার সময়ের ইতিহাস জানা জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে শান্তি এবং নিরাপত্তা কত বড় মূল্য দিয়ে অর্জিত হয়েছে। আপনার যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন
এবং কমেন্টে জানান ত্রিপুরার ইতিহাসের আর কোন অজানা অধ্যায় নিয়ে আপনি পরবর্তী ডকুমেন্টারি দেখতে চান। সবাই ভালো থাকবেন, হিস্ট্রি আইকিউ এর সঙ্গে থাকুন, কারণ ইতিহাসের প্রতিটি ঘটনার আড়ালেই লুকিয়ে থাকে আরেকটি অজানা গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে হর ঘর তিরঙ্গা, ভারতবর্ষের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। নমস্কার।